আসবে সেটাই তো জিজ্ঞেস করতেছি। যেখানে এদিকে খেয়াল করেন, এই প্রোগ্রামটা আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা এখানে জে-এন-জেড ইনস্ট্রাকশন ইউজ করছিলাম। হ্যাঁ, জে-এন-জেড ইনস্ট্রাকশন আমি বলছিলাম যেটা লুপের পরিবর্তে ইউজ করা যায়। আমরা সেম জায়গায় লুপ ইনস্ট্রাকশন দিয়েও কাজ করতে পারি, সেম জায়গায় লুপ ইনস্ট্রাকশন দিয়েও কাজ করতে পারি। তাহলে পার্থক্যটা হবে কোথায়, এই জিনিসটা একটু খেয়াল করি। যখন আমরা লুপ ইনস্ট্রাকশন ইউজ করব, এখানে আমার সিএক্স রেজিস্টার ইউজ করতে হবে। ফোকাস করি একটু, গতদিন যারা ছিলাম না তারা কিছু বুঝবেন না, গতদিন যারা ছিলেন তারা একটু খেয়াল করেন। আমরা এখানে সিএক্স রেজিস্টারে 26 রাখছিলাম। কেন রাখছিলাম মনে আছে? অ্যালফাবেট 26, তাই না? এই জন্য আমরা লুপ হচ্ছে 26 বার ঘোরাতে চাচ্ছিলাম। তো আমরা সিএক্স এর ভ্যালু প্রথমে 26 ইনিশিয়েট করে দিয়েছিলাম, পরে এটাকে ডিক্রিমেন্ট করতাম, এভাবেই চলতেছিল বিষয়টা। তো যখন আমি এখানে জে-এন-জেড এর পরিবর্তে লুপ ইউজ করব, তখন আমার এখানে সিএক্স রেজিস্টার ইউজ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। মানে ধরেন আপনারা যখন ফর লুপ টুপ ইউজ করেন, হ্যাঁ, বা সি এর কথা যদি ধরি, তখন আপনারা মেনশন করে দেন না যে লুপটা কতবার ঘুরবে, এটা বলে দেন না যে হোয়াইলের ক্ষেত্রে কোনো একটা কন্ডিশন দিলেই চলে, কিন্তু ফরের ক্ষেত্রে কিন্তু আপনাকে স্পেসিফাই করে বলে দিতে হয় যে আপনি লুপ কতবার ঘোরাবেন। এখন এখানে এই লুপ ঘোরানোর ক্ষেত্রে যখন আমরা লুপ ইনস্ট্রাকশন ইউজ করব, তখন তার জন্য সিএক্স রেজিস্টারটাই আমাকে ইউজ করতে হবে। আমি যদি জে-এন-জেড ইনস্ট্রাকশন ইউজ করে লুপ ইনস্ট্রাকশন ঘুরাই, তাহলে আমি অন্য কোনো রেজিস্টার সিএক্স এর পরিবর্তে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট যদি আমি লুপ ইনস্ট্রাকশন ইউজ করি, তখন আমি এখানে সিএক্স রাখতে হবে, মানে সিএক্স এ 26 রাখতে হবে এই প্রোগ্রামের জন্য। আমি যদি এখানে বিএক্স রাখি তাহলে এটা কাজ করবে না, ঠিক আছে? বা অন্য কোনো রেজিস্টার রেখে এটা কাজ করবে না। মনে রাখবেন, যখনই আমি লুপ ঘোরাতে চাচ্ছি এবং সেটা আমি লুপ ইনস্ট্রাকশন ইউজ করে করতে চাচ্ছি, তখন অবশ্যই আমাকে কি করতে হবে, সিএক্স এ রাখতে হবে। মানে আমি কতবার লুপ ঘোরাতে চাই সেই জিনিসটা আমাকে সিএক্স রেজিস্টারেই বলে দিতে হবে। আরেকটা জিনিস দেখেন, আমি এটা একটু ইন শর্ট রিভিউ করতেছি। হ্যাঁ, ইন শর্ট একটু রিভিউ করতেছি, আমি আর উপরে যাচ্ছি না, এখান থেকে বলতেছি। যখন কোনো কিছু প্রিন্ট হয়, হ্যাঁ, তার জন্য INT 21H, ইন্টারাপ্ট 21H এই ইনস্ট্রাকশনটা লাগে। ইন 21H কতদিন কি বলছিলাম যে ইন 21H ইনস্ট্রাকশন যদি পায়, তাহলে প্রথম কাজ হচ্ছে অ্যাসেম্বলার কি করে, এইচ চেক করে যে এইচ এ কত আছে। এইচ এ যদি 2 পায়, তখন সে বোঝে যে তাকে ডিএল চেক করতে হবে, অন্য কোনো রেজিস্টার না, তাকে ডিএল চেক করতে হবে। ডিএল এ যে ভ্যালুটা থাকবে, সে তার করেসপন্ডিং আজকে ক্যারেক্টারটা সে প্রিন্ট করে দিবে, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করব, এটা চাচ্ছিলাম আমরা এ টু জেড পর্যন্ত প্রিন্ট করব। আর এর আজকিটা হচ্ছে 65, ঠিক আছে? আমরা এই যে, হ্যাঁ আসেন, এর সাথে ইনভলভ না, আজকে ভ্যালুটা হচ্ছে 65 ডেসিমাল আর কি। তো আমরা যদি এ প্রিন্ট করতে চাই, তাহলে আমার ডিএলএ 65 এ রাখতে হবে। কেন ডিএলএ 65 রাখতে হবে? যখন সে ইন 21H ইনস্ট্রাকশন পাবে, সে এইচ রেজিস্টার চেক করবে। এইচ রেজিস্টার চেক করে দেখবে এইচ এ 2 আছে। আমি ওখানে একটু আগে লিখলাম যে এইচ যদি 2 পায় তাহলে সে ডিএলই চেক করবে। সো ডিএল চেক করে এইচ যখন 2 পেল, ডিএল চেক করে দেখলো 65 আছে, তাহলে সে 65 এর করেসপন্ডিং আজকে ক্যারেক্টার প্রিন্ট করে দিবে, দ্যাট মিন্স এ প্রিন্ট করে দিবে। এখন আমরা এখানে কি করছিলাম, যেহেতু আমরা এ টু জেড সবগুলো প্রিন্ট করতে চাই, ডিএল এ 65 রাখছি, সিএক্স এ 26 রাখছি, এইচ এ 2 রাখছি। এরপর একটা ইনস্ট্রাকশন দিছে ইন 21H, এর আগে একটা নাম দিয়ে দিছি। এই জিনিসটাকে বলা হচ্ছে লেভেলিং, ঠিক আছে? এখানে মাই লেভেল লেখা আছে জন্য আপনাদের মাই লেভেল লিখতে হবে এরকম না, আপনারা নিজের নামও দিতে পারেন। এই লেভেলিংটা, ঠিক আছে, এটার কাজ হচ্ছে এই লাইনটাকে একটা নাম দিয়ে দেওয়া, তো সেটা যে কোনো নাম হতে পারে। তো আমরা এখানে এই লাইনটা ইন 21 যেটার নাম দিয়ে দিছি মাই লেভেল। কেন দিলাম? কারণ আমি এরকম লেভেলিং গুলো কখন করব, যখন আমি একটা লাইন থেকে অন্য লাইনে জাম্প করতে চাব, ঠিক আছে? আমি যদি এক লাইন থেকে অন্য লাইনে জাম্প করতে চাই, তাহলে যে লাইনে জাম্প করতে যাচ্ছি ওর নামটা আমাকে জানতে হবে, ওর লেভেলটা আমাকে জানতে হবে। সেই লেভেলটা হচ্ছে এই মাই লেভেল। যেহেতু আমি এই লেভেলে জাম্প করার প্রয়োজন হবে আমার, সেহেতু আমি এখানে একটা নাম দিয়ে দিছি। এখন যখনই এই যে ইন 21H ইনস্ট্রাকশন পাচ্ছে, প্রথমবার যখন ইনস্ট্রাকশনটা পেলো, এইচ চেক করে দেখলো 2 আছে। যখন 2 পেলো, ডিএল চেক করলো, ডিএল চেক করে দেখলো 65 আছে, সে এ প্রিন্ট করে দিল। এরপরে সে নিচের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে যেয়ে দেখলো যে এখানে ইনক্রিমেন্ট ডিএল বলা আছে, দ্যাট মিন্স
এই ডিএল এর 65 ছিল, এটা 66 হয়ে গেছে, ঠিক আছে। 66 কার ভ্যালু? বি এর ভ্যালু, এ এর 65, বি এর 66, গতদিন দেখাইছিলাম তাই না, এইভাবে সিকোয়েন্সিয়ালি আছে। জানেন এর 65, বি এর 66, এর জন্য জানলে তো আপনি প্রত্যেকটার জন্য বের করতে পারবেন, কারণ জিনিসটা তো সিকোয়েন্সিয়াল। আপনি যদি জানেন যে এর জন্য 65, তাহলে তো পরেরগুলো আপনি বের করতে পারবেন, কারণ ভ্যালুগুলো সিকোয়েন্সিয়াল। কারণ আমি যদি বলি সি এর জন্য কত, যেহেতু এর জন্য 65, বি এর জন্য অফকোর্স এটা 66 হবে, সি এর জন্য 67 হবে, তাহলে আপনার তো এ মনে রাখলেই হচ্ছে, তাহলে আপনি অন্য সবগুলো এমনিতেই বের করতে পারতেছেন। কিংবা যদি ছোট হাতের এর কথা বলি, তার জন্য আছে হচ্ছে যে 97, ছোট হাতের এ, বড় হাতের এগুলো একটু মাথায় রাখেন। আর জিরোর জন্য ভ্যালুটা হচ্ছে 48, মোটামুটি এই তিনটা মাথায় রাখলেই হবে। আর যদি এক্সেপশনাল কিছু দেয়া হয় সেটা আপনাদের পরীক্ষা দেয়া থাকবে যে ভ্যালুটা কত, ঠিক আছে। আচ্ছা দেখেন 97, আমরা ডিএল কে ইনক্রিমেন্ট করলাম, তাহলে ডিএল ছিল হচ্ছে 65, কত হলো? 66 হলো। ইনক্রিমেন্ট ডিএল মানে কি? ডিএল এর ভ্যালু 1 বৃদ্ধি পাবে, তাহলে এটা 66 হবে। এরপর বলছে ডিক্রিমেন্ট সিএক্স, সিএক্স এর ভ্যালু কত রেখে আসছিলাম? কত রেখে আসছিলাম সিএক্স এর ভ্যালু? এটা দেখা লাগে আমি এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করব, তাহলে কি রেখে আসবো? অবশ্যই 26 এ রেখে আসবো, কারণ লুপ 26 বার ঘোরানো লাগবে, 26টা অ্যালফাবেট। তাহলে সিএক্স 25 থেকে 26 থেকে 25 হলো কমে, তাই না? তারপরে বলতেছিলাম জেএনজেড মাই লেভেল, এই জাম্পটা কখন জাম্প হয়? এটার কন্ডিশন কি? ওয়ান কাইন্ড অফ কন্ডিশনাল জাম্প, রাইট? এটা কখন জাম্প করে? এই জিরো ফ্ল্যাগ যখন জিরো হয়, তাই না? যে জেড নামে একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে জিরো ফ্ল্যাগ যখন 1 হয় তখন জাম্প করে। আর জেএনজেড এটা জাম্প করে হচ্ছে যখন জিরো ফ্ল্যাগ 0 হয়। জিরো ফ্ল্যাগ 0 কখন হয়? জিরো ফ্ল্যাগ 0 কখন হয়? যখন যখন আনসার কি হয়? নন জিরো হয়, তাই না? আনসার যখন জিরো হবে না তখন জিরো ফ্ল্যাগ 0 হবে। তো আনসার বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? সিএক্স এর ভ্যালুটা, ইমিডিয়েট আগের ইনস্ট্রাকশনের যে রেজাল্ট সেটা। ফ্ল্যাগ কি হয়? ফ্ল্যাগ সবসময় ইমিডিয়েট ইনস্ট্রাকশনের সাথে চেঞ্জ হয় না, একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, ফ্ল্যাগ কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। তার মানে জেএনজেড মাই লেভেল এই ইনস্ট্রাকশনটা কখন এক্সিকিউট হবে বা এই জাম্পটা কখন হবে? যখন জিরো ফ্ল্যাগ 0 হবে। এবং জিরো ফ্ল্যাগ কোন ইনস্ট্রাকশনে? এই ইনস্ট্রাকশনের এটার কোনটা? অবশ্যই ইমিডিয়েট আগের ইনস্ট্রাকশনটা, ঠিক আছে। তো এখানে আমাদের রেজাল্টটা কত? সিএক্স এ ছিল 25, সিএক্স কে আমরা ডিক্রিমেন্ট করার পর 25 হলো। 25 তো অবশ্যই 0 না, তাই না? যেহেতু 25 0 না, সেহেতু আমাদের ফ্ল্যাগটা কত হবে? জিরো ফ্ল্যাগ। আনসার নন জিরো হলে জিরো ফ্ল্যাগ কি হয়? 0 হয়। তাহলে জিরো ফ্ল্যাগ যেহেতু 0, জাম্প করে এই মাই লেভেলে যাবে। এখন আবার আইএনটি 21H ইনস্ট্রাকশন পেল। আইএনটি 21H ইনস্ট্রাকশন যখনই পাবে এইচ রেজিস্টার চেক করবে, চেক করে দেখলো যে এটা হচ্ছে, এটা টাচ না, না খুবই, চেক করে দেখলো 2 আছে। 2 পেলে সে কি করবে? ডিএল রেজিস্টার চেক করবে। ডিএল রেজিস্টার চেক করে কি এখন 65 পাবে? 65 পাবে। কত পাবে? 66। এখানে ইনক্রিমেন্ট করলাম না, বললাম ইনক্রিমেন্ট ডিএল, কারণ এরপরে আমার বি এর ভ্যালুটা লাগবে, এরপরে বি এর ভ্যালুটা লাগবে না, তাহলে ইনক্রিমেন্ট করা লাগবে, ঠিক আছে। তো আমি এখানে ইনক্রিমেন্ট করে আসছিলাম, ইনক্রিমেন্ট করার পরে কিন্তু জাম্প হয়েছিল, তারপরে এটা 65 থেকে 66 হয়েছিল। যখন 66 পাচ্ছে সে বি প্রিন্ট করে দিচ্ছে, তারপরে আবার ডিএল কে ইনক্রিমেন্ট করে, ডিএল কে ইনক্রিমেন্ট করলো 66 থেকে 67 হলো, সিএক্স কে ডিক্রিমেন্ট করলো 25 থেকে 24 হলো। দেন বলতেছে জেএনজেড মাই লেভেল। এখনো যেহেতু সিএক্স এর ভ্যালু 24, মানে আনসার যেহেতু নন জিরো, সেহেতু এই জাম্পটা আবার হবে, জাম্প হয়ে আবার এই লাইনে চলে যাবে। আবার 21H ইনস্ট্রাকশন পেলো, এইচ রেজিস্টার চেক করে 2 পেলো, ডিএল চেক করে এখন কত পাবে? 67 পাবে, 67 প্রিন্ট করে দিবে। এভাবে জিনিসটা চলতে থাকবে লুপটা। এখন একটা সময় যে যখন আপনি চিন্তা করেন জেড যখন প্রিন্ট হয়ে যাবে, জেড প্রিন্ট হয়ে যাওয়ার পর এই সিএক্স ডিক্রিমেন্ট হয়ে 0 হয়ে যাবে না, কারণ 26টা অ্যালফাবেট প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ডিক্রিমেন্ট হয়ে 0 হয়ে যাবে, তখন এই জাম্প ইনস্ট্রাকশনটা আর কাজ করবে না,
কেন? কারণ এই জাম্প ইনস্ট্রাকশনটা তখনই কাজ করে তখন যখন জিরো ফ্ল্যাগ জিরো থাকে। যখন সিএক্স এর ভ্যালু জিরো হয়ে যাবে, মানে আনসার জিরো হয়ে যাবে, তখন জিরো ফ্ল্যাগ 1 হয়ে যাবে। ঠিক আছে? আর যখনই জিরো ফ্ল্যাগ 1 হয়ে যাবে তখন এই জাম্পার কাজ করবে না, তখন পরবর্তী ইনস্ট্রাকশনে চলে আসবে প্রোগ্রাম কন্ট্রোল। ঠিক আছে? মানে প্রোগ্রাম কন্ট্রোলটা এই ইনস্ট্রাকশনে চলে আসবে, আর জাম্প করবে না। না করে এখানে বলা হয়েছে দেখেন এইচ এ 4C রাখা হয়েছে, তারপর বলা হয়েছে ইন 21H। ইন 21H যখন পাবে বারবার বলতেছি এইচ রেজিস্টার চেক করবে। যদি এইচ এ 2 পাইতো তাহলে সে ডিএল রেজিস্টার চেক করতো। এখন কি এইচ এ 2 পাচ্ছে? কত পাচ্ছে? 4C পাচ্ছে। 4C যখন পাবে সে ডসটা ক্লোজ করে দিবে, সে প্রিন্টিংটা বন্ধ করে দিবে। বুঝতে পারলেন জিনিসটা? তো এটা ছিল আমাদের গতদিনের পড়ার সামারি। আজকে মনে হচ্ছে, আজকে যখন পড়াচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি গতদিন পড়াই নাই। হ্যাঁ, জেএনজেড ইনস্ট্রাকশন দিয়ে না করে লুপ ইনস্ট্রাকশন দিয়ে করতে চাই, লুপ দিয়ে করতে চাই। তাহলে কি করতে হবে? শুধু এখানে লুপ লিখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা জিনিস হচ্ছে এই যে সিএক্স কে ডিক্রিমেন্ট করতেছি না, এটার কোনো প্রয়োজন নাই, কারণ এটা অটো ডিক্রিমেন্ট হবে তখন যখন আপনি লুপ ইউজ করবেন। আমি আগেও বলছি লুপ ইউজ করলে এই যে আমি 26 লোড করলাম, এটা সিএক্স রেজিস্টারে করতে হবে। আপনি যখন জেএনজেড ইউজ করবেন আপনি অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারেন 26 লোড করার জন্য, কারণ আপনি তখন ম্যানুয়ালি এটাকে ডিক্রিমেন্ট করতেছেন। বুঝতে পারলেন? কিন্তু যখন আপনি লুপ ইউজ করবেন তখন প্রথম কথা হচ্ছে আপনাকে সিএক্স রেজিস্টার ইউজ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে এখানে ম্যানুয়ালি ডিক্রিমেন্ট করতেছেন না সিএক্স কে, এটার কোনো প্রয়োজন নাই, কারণ অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট হবে। ধরুন পাইথনের কথাই ধরেন, আপনারা যখন লিখেন ফর আই ইন রেঞ্জ 1 থেকে 9, তাহলে লুপটা 1 থেকে 8 বার ঘুরে, তাই না? ওকে কি আপনি ম্যানুয়ালি ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট করে দিতে হয়? হোয়াইল লুপের ক্ষেত্রে হয়, ফরের ক্ষেত্রে হয় না। তো সেই জিনিসটাই এখানে আমাদের, এই জিনিসটা আপনি যখন এই সিএক্স এর 26 বলে দিবেন, লুপ একবার করে ঘুরবে। যখন আপনি বলবেন লুপ মাই লেভেল, লুপ একবার উপরে গেল, যে সিএক্স লেভেল অটো ডিক্রিমেন্ট হয়ে 25 হবে, আপনাকে এটা ডিক্রিমেন্ট করতে হবে না। বুঝতে পারলেন? এতটুকুই পার্থক্য জাম্প আর লুপের ভিতরে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছেন কি বলছি? কি বুঝলেন? নির্জনা বলেন দেখি। বসেই বলেন, উঠতে হবে না। বললাম এভাবেই থাকবে। এ থেকে ধরেন আই পর্যন্ত প্রিন্ট করতে দিলাম, বা আই থেকে এ পর্যন্ত প্রিন্ট করতে দিলাম, প্রিন্ট করে দেখাবেন। তার জন্য প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখবেন। ঠিক আছে? মিনিমাম ম্যাক্সিমামের প্রোগ্রাম। তো এটা দেখানোর আগে আপনারা কি প্রিন্টিং জানেন সবাই? সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করতে হয়, নাম্বার কিভাবে প্রিন্ট করতে হয়, বা আপনাদের কি বলে স্ট্রিং কিভাবে প্রিন্ট করতে হয়, এটা কি সবাই জানেন? হ্যাঁ, ঠিক আছে। ল্যাবে যদি না বুঝেন তাহলে ল্যাবেই বলতে হবে যে বুঝি নাই, কারণ আমার কাছে যদি না বুঝেন তাহলে আমাকেই বলতে হবে যে বুঝি নাই। ঠিক আছে? ওই না বোঝা নিয়ে তো আপনি আরো অনেক কিছু না বুঝে পার হয়ে যাবে, হয়তো হবে না। না বুঝলে বলতে হবে। দেখেন, ডট মডেল স্মল, ডট স্ট্যাক 100H, আমরা এগুলো আগেই বলছি। যখন আমি ডট মডেল স্মল লিখি তখন কোডের জন্য কি হয়, একটা কোড সেগমেন্ট একটা ডেটা সেগমেন্ট অ্যালট হয়ে যায়। তারপরে হচ্ছে ডট স্ট্যাক 100H দিয়ে স্ট্যাকের জন্য আমাদের কি হয়, স্ট্যাক মেমোরি ডিফাইন করে দেওয়া হয় যে 100H পরিমাণ এত বাইটের, মানে এটা কনভার্ট ডেসিমেলে কনভার্ট করে দেখবেন কত আসে, এত বাইটের আমাদের স্ট্যাক মেমোরি আলাদা হয়ে যায়। তারপরে ডট ডেটা, এটা দিয়ে আসলে কি হবে, যখনই আমার কোডে ভ্যারিয়েবল লাগবে, দুই একজন এই যে এই দুইটা লাইন লিখছিলেন, দুই একজন, সবাই লিখেন নাই, আমি বললাম না কাকে যেন কেটেও দিছি খাতায় যে এটা লাগবে না। কেন বলছি? কারণ এটা লাগে শুধুমাত্র যখন আমাদের ভ্যারিয়েবল থাকে কোডে। কারণ আমরা নর্মালি যখন কোড লিখি এই কোডটা কোড সেগমেন্টে যেয়ে সেভ হয়, কিন্তু কোডের ভেতরে আপনি যখন কোনো ভ্যারিয়েবল ইউজ করেন সেই ভ্যারিয়েবলটা ডেটা সেগমেন্টে যেয়ে সেভ হয়। ঠিক আছে? পরবর্তীতে ডেটা সেগমেন্ট থেকে অ্যাক্সেস করে কোড সেগমেন্ট ওটা ইউজ করে প্রোগ্রামে। এখন আমরা এখানে তিনটা ভ্যারিয়েবল ইউজ করছি, একটা হচ্ছে এ, একটা বি আর একটা সি। এর মধ্যে আমরা রাখছি 65, বি এর মধ্যে বাংলাদেশ, সি এর মধ্যে 68। আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এই কোডটার আউটপুট কি হবে। এই কোডের আউটপুট হবে হচ্ছে এ বাংলাদেশ 68। এটার আউটপুট কি হবে? এ বাংলাদেশ 68। কেন এরকম আউটপুট হবে সেই জিনিসটা একটু দেখেন। আমরা
যখনই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব কোন সেগমেন্টের মধ্যে করব, ডেটা সেগমেন্টের মধ্যে করব। মাত্রই বললাম না যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সেটা ডেটা সেগমেন্টের মধ্যেই রাখতে হবে। তো আমি দেখেন এখানে ডট ডেটা লিখে তার আন্ডারে কিন্তু 3টা ভ্যারিয়েবল রাখছি। 4টা দরকার হলে 4টা নিব, 5টা দরকার হলে 5টা নিব। ঠিক আছে। আরেকটা জিনিস, যখন আমরা ভ্যারিয়েবল লিখি সেটার সাইজ ডিফাইন করে দিতে হয়। তো আমি এটা ডেটা বাইটও রাখতে পারি, ডেটা ওয়ার্ডও রাখতে পারি। কিন্তু যদি আমি ডেটা বাইট রাখি তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে এই ভ্যারিয়েবলটা আমি যেন কোনো 16 বিটের রেজিস্টার আবার লোড করতে না যাই। যদি আমি এটা ডেটা বাইট বলি, ডেটা বাইট মানে কি, এটার জন্য 8 বিট পরিমাণ জায়গা, তাই না? বাইট মানে আমি বোঝাচ্ছি যে সে একটা বাইট সাইজের ডেটা, বা এই ভ্যারিয়েবলটা একটা বাইট সাইজের লোকেশন নিবে। যখন আমি বলছি ডেটা ওয়ার্ড, তখন কিন্তু সেটা 16 বিট হয়ে যাচ্ছে। সো আপনি যদি কোনো ভ্যারিয়েবলকে এখানে যেটা বাইট বলেন সেটা পরবর্তীতে আপনি 16 বিটের রেজিস্টারে লোড করবেন না। যদি আপনি এখানে 16 বলে থাকেন তাহলে সেটা 8 বিটের রেজিস্টারে লোড করবেন না। এই জিনিসটা মাথায় থাকলে আর কোনো প্যাচ লাগবে না। ঠিক আছে। এখন দেখেন আমরা এখান থেকে কোড সেগমেন্ট শুরু করছি, তারপর মেইন প্রসিজার শুরু করছি। আমরা বলছিলাম যে মেইন প্রসিজারের পর থেকে আমার কোডের মেইন বডি শুরু হয়, তাই না? তাহলে 4টা সেগমেন্টকে কিন্তু ডিফাইন করা আমার লাগে না, এখানে এক্সট্রা সেগমেন্টটা দরকার হয় না। এক্সট্রা সেগমেন্ট কখন লাগে, যখন অনেক বেশি ভ্যারিয়েবল থাকে, ঠিক আছে, তখন এক্সট্রা সেগমেন্টটা লাগে। নরমালি ওটার প্রয়োজন হয় না, মানে ডেটা সেগমেন্ট ফুল হয়ে গেলে তখন এক্সট্রা সেগমেন্টে যায়, আদারওয়াইজ এক্সট্রা সেগমেন্টের দরকার হয় না। এই জন্যই নামটা এক্সট্রা। ঠিক আছে। এখন দেখেন এই 2 লাইন দিয়ে কি করছি, এই যে আমি যখনই ভ্যারিয়েবল লিখে আসলাম এই ভ্যারিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য এই 2 লাইন লিখতে হবে। ঠিক আছে। যখন আমি এই 2 লাইন লিখবো, আলটিমেটলি আমার 1টা 2টা 3টা 4টা যতগুলো ভ্যারিয়েবল থাকুক না কেন সেটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। যদি আমার কোনো ভ্যারিয়েবল না থাকে তাহলে এই ঘোড়া ডিম লেখার কোনো দরকার নাই। তারপরে দেখেন এখান থেকে আসলে কোডের লজিক্যাল পার্টটা আমরা স্টার্ট করতেছি লেখা। আমরা ডিএল এ রাখছি, ডিএল এ ভ্যারিয়েবলটা রাখছি। তারপরে বলছি মুভ এজ, 2 ইন 21 এজ। শুধু এতটুকু আমরা ফোকাস করি। এই 3 লাইন, যে 3 লাইন আমি এখানে সিলেক্ট করছি। দেখেন যখনই ইন 21 এজ ইনস্ট্রাকশন পায়, আমি বারবার বলতেছি, তখন এজ রেজিস্টার চেক করে। এজ রেজিস্টার চেক করে যদি সে 2 পায় তাহলে একরকম ঘটনা ঘটে, সে যদি 9 পায় একরকম ঘটনা ঘটে, 1 পাইলে একরকম ঘটনা ঘটে, 4C পাইলে একরকম ঘটনা ঘটে। মানে এক এক ভ্যালুর উপর ডিপেন্ড করে এক এক রকম ঘটনা ঘটে। যখন সে ইন 21 এজ পেলো, এজ রেজিস্টার চেক করলো। যেহেতু আমি সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি, আপনাদের এই ল্যাবটা যেটা করে আসছেন নিশ্চয়ই এটার নাম তো জানেন, বুঝেন না বুঝেন ল্যাব রিপোর্ট তো লিখছেন, তাই না? ল্যাব রিপোর্ট লিখেন নাই? এটার নাম হচ্ছে, দেখেন নামটা দেখেন, সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং এন্ড নাম্বার প্রিন্টিং। মানে আমরা সিঙ্গেল ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করতে হয় সেটাও শিখবো, স্ট্রিং কিভাবে প্রিন্ট করতে হয় সেটাও শিখবো, নাম্বার কিভাবে প্রিন্ট করতে হয় সেটাও শিখবো। নাম্বার প্রিন্টিংটা ওয়ান কাইন্ড অফ সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং। মানে আপনি যদি সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং বুঝেন তাহলে আপনি যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন। আমরা কিন্তু একটু আগে যে প্রোগ্রামটা লিখে আসছি না, সেখানেও কিন্তু আমরা সিঙ্গেল ক্যারেক্টারই প্রিন্ট করে আসছি। একটু আগে যে প্রোগ্রাম লিখলাম, আমি এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করছি, এটা একটা ক্যারেক্টার না, বিটা একটা ক্যারেক্টার না, আমি কিন্তু সিঙ্গেল ক্যারেক্টারে প্রিন্ট করছি, কিন্তু লুপ ঘোড়ায় প্রিন্ট করছি যাতে আমার প্রত্যেকটা জন্য আলাদা করে কোড লিখতে না হয়। তো ওইখানে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করছিলাম, এখানে শুধু এ প্রিন্ট করা হয়েছে। ঠিক আছে। তার জন্য আমার কি শুধু 65 লাগবে, 65 হলে আমি প্রিন্ট করে ফেলতে পারবো, কারণ আজকে ভ্যালুটা 65। এখন এখানে দেখেন এই জন্যই এ প্রিন্ট করার জন্যই কিন্তু এখানে 65 নিছে। আবার এটা মনে করেন না যে এখানে এই রাখা লাগবে নাইলে এ প্রিন্ট হবে না, এরকম না কিন্তু বিষয়টা। আমাকে একজন এখানে প্রশ্ন করছে, এই জন্য বললাম। এরকম না যে আমার এই ভ্যারিয়েবলের নাম এই রাখতে হবে, আমি অন্য কোনো কিছু রাখলেও কিন্তু এখানে এই প্রিন্ট হবে। এই ভ্যারিয়েবলের নামটা কিন্তু এখানে মুখ্য না, মুখ্য হচ্ছে আমি ভ্যালু কত নিচ্ছি সেটা। ঠিক আছে। কারণ এ ভ্যারিয়েবলের মধ্যে আছে 65, মনে করেন আমি এ ভ্যারিয়েবলের পরিবর্তে এটা এফ ভ্যারিয়েবল বললাম, এফ ভ্যারিয়েবলে 65 আছে। এখানে যে আমি লিখলাম যে মুভ ডিএল কমা এফ, তাহলে এফটা ডিএল এ গেল, মানে 65 ডিএল এ গেল। তারপর বলতেছি মুভ এইচ কমা 2 ইন 21 এজ। যখন ইন 21 এজ পেলো, এইচ চেক করে দেখলো 2 আছে, তখন সে ডিএল চেক করবে। ডিএল চেক করে দেখলো 65 আছে, কারণ এফ এর তো 60, এই যে এফ ভ্যারিয়েবলটা দেখেন 65, তাহলে সে তখন সাথে সাথে কি করে দিবে, এই দেখেন এখানে লিখে দিছে যে এই ক্যারেক্টারটা প্রিন্ট করে দিবে।
আমরা কিন্তু একটু আগে যে কোড লিখলাম সেম কাজই করছি, বাট লুপ ঘুরাইছি, কারণ আমি এ থেকে জেড পর্যন্ত সবগুলো প্রিন্ট করতে যাচ্ছি। যদি শুধু একটা প্রিন্ট করতে বলি তাহলে নিশ্চয়ই আমার লুপ ঘুরানোর কোনো প্রয়োজন নাই। যখন আমি একই কাজ বারবার করব তখনই না আমি লুপ ঘুরাবো, তাই না? এরপরে দেখেন বলতেছি এ লিয়ে ডিএক্স কমা বি। পল্লবের কপালে মায়ের আছে, ঠিক আছে, মায়ের আছে, বিশ্বাস করেন, মানে থাকে শান্তশিষ্ট হয়ে কিন্তু করে দুষ্টামি সবসময়। এখানে একটা নতুন ইনস্ট্রাকশনের সাথে আমরা পরিচিত হচ্ছি, লোড ইফেক্টিভ অ্যাড্রেস, LEA। হ্যাঁ, এটা ফুল ফর্ম হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস। আমরা বলছি LEA DX, B, তারপর বলছি মুভ H,9 in 21 inch। খেয়াল করেন এই 3 লাইন দিয়ে কি হবে, এই 3 লাইন দিয়ে স্ট্রিং প্রিন্টিং হবে। কি বললাম? স্ট্রিং প্রিন্টিং হবে। যখন in 21 inch পেলো কোন রেজিস্টার চেক করবে? H চেক করবে। আমি বলছিলাম যে H যদি 2 পায় তাহলে সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করে দেয়, তাই না? H এ 2 পেলে সে DL চেক করবে, DL এর যে ভ্যালুটা আছে তার করেসপন্ডিং ASCII ক্যারেক্টার প্রিন্ট করে দেয়। যদি 2 না পায়, যদি H এ 9 পায়, খেয়াল করেন H যদি 9 পায় তখন ঘটনা আলাদা, তখন আর সে শুধু DL রেজিস্টার চেক করে না, তখন সে DX রেজিস্টার চেক করে, ফুল DX রেজিস্টার চেক করে, এবং DX রেজিস্টারে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে যে ডেটা আছে সেটাকে সে প্রিন্ট করে দেয়। লোড ইফেক্টিভ অ্যাড্রেস আমরা এজন্যই বলতেছি। এই যে আমরা বি ভ্যারিয়েবলের মধ্যে রাখছি বাংলাদেশ, দেখেন আমি 65 যখন লিখছি, 68 যখন লিখছি, এটা কিন্তু কোটেশনের মধ্যে লিখি নাই। কেন? এটা স্ট্রিং না, এটা নাম্বার। আপনারা এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখে আসছেন না, যদি স্ট্রিং হয় সেটাকে কোটেশন, সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। যদি না হয় তাহলে সেটাকে আমরা ডিরেক্ট লিখবো, নাম্বার হলে আমরা ডিরেক্ট লিখবো, সেটা ইন্টিজার হোক, ফ্লট হোক, বা এনি কাইন্ড অফ নাম্বার হোক, তাই না? তো এখানে বাংলাদেশটা যেহেতু স্ট্রিং, এটাকে আমরা কোটেশনের মধ্যে লিখছি। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, আমি কোন স্ট্রিং যখন লিখবো ওটার লাস্টে যে ডলার সাইন দেওয়া লাগবে শেষে, ঠিক আছে? তাইলে এরর দেখাবে। স্ট্রিংটা যে শেষ হয়েছে এটা বোঝানোর জন্য একটা ডলার সাইন দিতে হবে লাস্টে। আপনি যে স্ট্রিং, আপনি গান লেখেন, কবিতা লেখেন, যা ইচ্ছে লিখেন, তার জন্য ওটা লিখে আপনার একটা ডলার সাইন দিতে হবে। স্ট্রিং বুঝি তো আমরা, স্ট্রিং বোঝেন? স্ট্রিং কি জিনিস? স্ট্রিং কি পল্লব বলেন তো? হ্যাঁ, সেট অফ ক্যারেক্টার, তাই না? আমি নাম বললাম পল্লব, ঠিক আছে, এটাও একটা ক্যারেক্টার, মানে সেট অফ ক্যারেক্টার, এটা একটা স্ট্রিং, ঠিক আছে? আমি একটা লাইন বললাম, কমপ্লিট একটা সেন্টেন্স বললাম, এটা একটা স্ট্রিং। আমি একটা ওয়ার্ড বললাম, এটা একটা স্ট্রিং, বুঝলেন? তো এগুলো যে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে? ওটা যদি আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে নেই তাহলে আমাকে কোটেশনের মধ্যে রাখতে হবে জিনিসটা, এবং লাস্টে ডলার সাইন দিতে হবে, যেমন বাংলাদেশের লাস্টে ডলার সাইন আছে। এখন যখন আমরা বলতেছি LEA DX, B, তখন বি ভ্যারিয়েবল মানে বাংলাদেশটা, বাংলাদেশের যে ইফেক্টিভ অ্যাড্রেসটা আছে, মানে অফসেট অ্যাড্রেসটা আছে, সেটা DX এ লোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? লোড হয়ে যাওয়ার পর যখন এই যে in 21 H ইনস্ট্রাকশন পাচ্ছে, সে H রেজিস্টার চেক করছে, H রেজিস্টার চেক করে দেখছে 9 আছে, যখন এসে 9 পাচ্ছে তখন এসে DL চেক করছে না, ওভারঅল DX চেক করছে। DX এ যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কোরেসপন্ডিং যে হচ্ছে স্ট্রিংটা আছে সেটাকে সে প্রিন্ট করে দিচ্ছে। দ্যাট মিন্স সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টের জন্য H এর 2 রাখতে হয়, স্ট্রিং প্রিন্টিং এর জন্য H এর 9 রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো যখন সেভ হবে সে কনভার্ট হয়ে যে সেভ হবে, না হলে তো সে সেভ হতে পারবে না, ঠিক আছে? কোথায়? না না, এরর হবে, অবশ্যই এরর হবে। একটা দেখেন, আমাদের টার্গেট ছিল এ বাংলাদেশ 68 প্রিন্ট করা, আমরা এ প্রিন্ট করতে হয় কিভাবে বুঝলাম, বাংলাদেশও বুঝলাম, 68টা খেয়াল করেন। 68টাও এমন তামাশা করা হয়েছে, আসলে এই ল্যাঙ্গুয়েজটাই তামাশা। যখন আমরা 68 প্রিন্ট করব, 6 এবং 8 কে আলাদা আলাদা করে প্রিন্ট করতে হয়। আমি যে নাম্বারটাই প্রিন্ট করব সেই নাম্বারটাকে আলাদা আলাদা করে প্রিন্ট করতে হয়। কেন প্রিন্ট করতে হয়? কারণ এই ল্যাঙ্গুয়েজটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, এমন কিছু যেটা ওর জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখেন প্রসেসটা কি। নর্মালি আমরা যদি কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা বলি, জাস্ট প্রিন্ট এফ বা প্রিন্ট কমান্ড দিলে কিন্তু প্রিন্ট করা যায়, তাই না? হয়তো ডেটা টাইপ অনুযায়ী কিছু প্রসিজার আছে, সেটা অন্য বিষয়, বাট জাস্ট প্রিন্ট কমান্ড দিয়ে কিন্তু করা যায়। বাট এখানে একটু বিষয়টা আলাদা।
দেখেন আমাদের সি ভ্যারিয়েবল যেটা আমরা নিয়েছিলাম, সি ভ্যারিয়েবলের মধ্যে ছিল হচ্ছে 68। এই দুটাকে ডেটা বাইট বলছে, কিন্তু এটাকে ডেটা ওয়ার্ড বলছে। মানে এই দুটার জন্য 8 বিট আলোট ছিল, এটার জন্য 16 বিট। প্রথম প্রশ্নটা হচ্ছে কেন? ঠিক আছে, দেখেন যখন আমি কোন নাম্বার প্রিন্ট করব, সেই নাম্বারটাকে সিঙ্গেল ক্যারেক্টার আকারে প্রিন্ট করা হয়। মনোযোগ দিয়ে শুনেন, যখন আমি কোনো নাম্বার প্রিন্ট করব, নাম্বারটাকে সিঙ্গেল ক্যারেক্টার আকারে প্রিন্ট করা হয়। তার মানে আমি যদি 68 প্রিন্ট করি, 6 কে প্রিন্ট করতে হবে, 8 কে প্রিন্ট করতে হবে। আমি যদি 122 প্রিন্ট করি, 1 কে প্রিন্ট করতে হবে, 2 কে প্রিন্ট করতে হবে, 2 কে প্রিন্ট করতে হবে। বুঝতে পারলেন? সিঙ্গেল ক্যারেক্টারে ভেঙে প্রিন্ট করতে হয়। সেই জিনিসটা করার জন্য যদি এটা 2 ডিজিটের নাম্বার হয়, 62 বা 68, 2 ডিজিটের তো নাম্বার, তাই না? আপনি প্রিন্ট করতে চাইলেন, আপনি যদি 10 দিয়ে ভাগ করেন, তাহলে নাম্বারটা ভাগ হয়ে যায়। কিরকম? ধরেন আপনি 68 কে ভাগ করলেন 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করলেন, তাহলে কি ভাগফল আর ভাগশেষ 6 আর 8 আসবে? আসবে না। কিন্তু আপনি যদি 10 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগফল আসবে 6, ভাগশেষ আসবে 8। মানে নাম্বারটা ওই দুইটা ডিজিটে ভাগ হয়ে যাচ্ছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? মনে করেন আপনি 77 প্রিন্ট করতে চান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, আপনাকে 7 প্রিন্ট করতে হবে এবং আলাদা করে আবার 7 প্রিন্ট করতে হবে। বুঝতে পারলেন? এখন আপনি ধরেন আমি 76 এর উদাহরণ নিই, তাহলে 7 প্রিন্ট করতে হবে, 6 প্রিন্ট করতে হবে। তাহলে আপনি যদি এটাকে 10 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগফল কত আসবে? 7, ভাগশেষ কত আসবে? 6, তাই না? তাহলে 76 যেটা, এটা কিন্তু 7 এবং 6 এ ভাগ হয়ে গেল। কিন্তু এটা যদি অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করতেন, 76 কে মনে করেন 8 দিয়ে ভাগ করতেন, তাহলে এই নাম্বারটা কি 7 আর 6 এ ভাগ হতো? হতো না। তো এই জন্য এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 10 দিয়ে ভাগ করা হয়েছে। দেখেন বলছে মুভ এক্স কমা সি, সি এর ভ্যালুটাকে এক্স এ নেওয়া হয়েছে, দ্যাট মিন্স 68 কে এক্স এ নেওয়া হয়েছে। তারপরে বিএল এ 10 লোড করা হয়েছে, তারপর বলছে ডিআইভি বিএল। তার মানে কাকে দিয়ে কার ভাগ হবে? 10 দিয়ে ভাগ করবে 68 কে, মানে বিএল এর ডেটা দিয়ে এক্স এর ডেটা ভাগ হবে। আমরা পড়ছিলাম এগুলো ডিভিশনের ক্ষেত্রে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে পোলাপান আমাকে বলেন, ভাগফলটা হচ্ছে 6, ভাগশেষটা হচ্ছে 8, তাই না? এটা তো আপনারা জানেন। এটা কোথায় যাবে? এল এ, আর এটা যাবে হচ্ছে এইচ এ। ভাগফলটা এল এ যায়, ভাগশেষটা হচ্ছে এইচ এ যায়। এখন দেখেন কি করছে, ভাগফল এল এ যায়, ভাগশেষ এইচ এ যায়, সেই টোটাল জিনিসটাকে ডিএক্স এ পাঠাচ্ছে, টোটাল জিনিসটাকে ডিএক্স এ পাঠাচ্ছে। তার মানে ভাগফলটা কোথায় চলে গেল? এই এলটা গেল হচ্ছে ডিএল এ, এটা গেল হচ্ছে ডিএইচ এ। পরবর্তীতে যেটা বলছে মুভ এইচ কমা 2, এইচ এ 2 রেখে আসলো, তারপর অ্যাড ডিএল কমা 48 ইন 21 এইচ। এখন একটু ফোকাস করি। ইন 21 এইচ যখন পেলো, কি চেক করবে? এইচ চেক করবে। এইচ চেক করে দেখলো 2 আছে, তাহলে সে বুঝবে তাকে ডিএল চেক করতে হবে এবং সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করতে হবে। তাহলে ডিএল চেক করে কত পাবে সে? দেখেন তো পোলাপান, ডিএল এ আগে 6 ছিল, তাই না? ডিএল এ 6 ছিল, কিন্তু 6 এর সাথে কত যোগ করছি? 48 যোগ করছি। কেন 48 যোগ করছি বলেন তো? আস্কি ভ্যালুটা পাওয়ার জন্য। কেন আস্কি ভ্যালু পাওয়ার জন্য? দেখেন জিরো যেটা, হ্যাঁ এই আস্কি টেবিলে দেখেন জিরোর আস্কি ভ্যালু হচ্ছে 48। মনোযোগ দিয়ে শুনেন, জিরোর আস্কি ভ্যালু হচ্ছে 48। তার মানে 1 এর আস্কি ভ্যালু কত? 48 প্লাস 1। 2 এরটা কত? 48 প্লাস 2। তার মানে যে কোনো নাম্বারের সাথে 48 যোগ করলে ওটার আস্কি ভ্যালু পাওয়া যাচ্ছে। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো, মনে করেন আপনি 8 এর সাথে 48 যোগ করলেন, তাহলে 8 এর যে আস্কি ভ্যালু সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এখন তারপর তো ওদের যা খুশি তা দিয়ে দিচ্ছে আর কি, ওরা এর জন্য নাও রাখছে। ঠিক আছে? না বসাইছে এটা,
ঠিক আছে, ওই যতগুলো 256টা আছে, আমার কথা শুনে এটা মনে পড়ে, এরকম কিছু ভিডিও আছে তাই না, যে এই যে ডিকশনারি বানানোর সময় কি কি মনে পড়ছে, হাতের এ 97 আর জিরোর জন্য হচ্ছে 48, এই লাইনটার কারণ হচ্ছে জিরোর আজকে 48। এখন যে নাম্বারই হোক, ডিএল এ কি আছে বলেন তো, বর্তমানে যোগ হওয়ার আগে ভাগফলটা আছে না, কারণ আমরা কি করছিলাম, এই যে 6টা এ এ গেছিল আর 8টা এইট এ গেছিল, পরে ওই টোটাল জিনিসটাকে এই যে এক্স থেকে ডিএক্স এ কপি করে আনছি, তাহলে এল এর ভ্যালুটা ডিএল এ গেল, এক্স এর এইচ এর ভ্যালুটা ডিএইচ এ গেল। এরপরে আমরা কি করছি, ডিএল এর সাথে 48 যোগ করছি, তাহলে ডিএল এ ছিল হচ্ছে আগে 6, ডিএল এ 6 ছিল, 6 এর সাথে 48 যোগ হলো, কত হইছে 54, 54টা হচ্ছে 6 এর আজকি ভ্যালু। কারণ জিরোর যদি পোলাপান বুঝেন, জিরোর যদি 48 হয় তাহলে 6 এর কত হবে 48 প্লাস 6, ঠিক আছে, এই জন্য এই যোগটা করা হয়েছে। তারপরে বলছে ইন 21h, এখন খেয়াল করেন কি হচ্ছে, ইন 21h পেলো, এইচ চেক করে দেখলো 2 আছে, ডিএল চেক করে দেখলো 56 আছে ডিএল এ, কারণ এই যে ডিএল এ আগে ছিল 6, তার সাথে 48 যোগ হয়ে 56 কার মধ্যে স্টোর হবে, ডেস্টিনেশনে, দ্যাট মিন্স ডিএল এ স্টোর হচ্ছে, তাহলে ডিএল এ আছে হচ্ছে 56, 56 থাকলে কাকে প্রিন্ট করে দিবে, 6 কে প্রিন্ট করে দিবে। এখন ওই যে আমরা বলতেছিলাম না যে 68 প্রিন্ট করব, তাহলে 6 কে প্রিন্ট করতে হবে, তারপরে 8 কে প্রিন্ট করতে হবে, আলাদা আলাদা প্রিন্ট করতে হবে। সেটার জন্য দেখেন ডিএইচ এ কি ছিল, ডিএইচ এ কি ছিল বলেন তো, ভাগশেষটা ছিল না ডিএইচ এ। এখন আপনি যদি প্রিন্ট করতে চান সেটাকে তো ডিএল এ আনতে হবে, কারণ এইচ এ যখন 2 পাবে সে তো ডিএল রেজিস্টারে চেক করবে, সে অন্য কোনো রেজিস্টার দেখবে না, এই জন্য এই 8টাকে আবার কপি করে ডিএল এ আনা হলো। আনার পরে বলছে অ্যাড ডিএল, 48, তার মানে এই 8 এর সাথে আবার 48 যোগ করছে, তাহলে 8 এর আস্কিটা রিচ করতে পারবো। তারপরে বলছে ইন 21h, ইন 21h পেলো, এইচ রেজিস্টার চেক করে দেখলো 2 আছে, ডিএল চেক করে দেখলো 48 প্লাস 8 মানে কত হয় 56 আছে, তাহলে 8 এর করেসপন্ডিং আস্কিটা হচ্ছে 56। এখন ফারহান আমাকে প্রশ্ন করছে যে এটা কি, বলেন ফারহান কি প্রশ্ন করছে? ভাগ না করে প্রিন্ট করব, তাই না, এটা একটা ও ভালো কোশ্চেন করছে, এটা উত্তরটা সবাই শুনে রাখেন। ও জিজ্ঞেস করছে আমি 68 প্রিন্ট করব, তাইলে আমি এরকম লিখতে পারতাম না জিনিসটা 68, তাই না, তাহলে 6 প্রিন্ট করব, 8 প্রিন্ট করব, তাহলে 6 এর হচ্ছে 40, হ্যাঁ 48 প্লাস 6, এটা হচ্ছে 48 প্লাস 8, তাহলে এটা হচ্ছে 54, এটা হচ্ছে 56। এখন আমি যদি এইভাবে লিখি যে মুভ ডিএল কমা কত লিখবো 54, তারপরে হচ্ছে মুভ এইচ কমা টু ইন্ট 21h, ঠিক আছে, তারপরে আবার লিখলাম মুভ ডিএল কমা 56, মুভ এইচ কমা টু ইন্ট 21h। তাইলে এই লাইনটা যখন এই তিনটা এক্সিকিউট হবে, তার মানে সে 6 প্রিন্ট করে ফেলতেছে, এটা এক্সিকিউট হবে মানে 8 প্রিন্ট করে ফেলতেছে। ওর প্রশ্ন হচ্ছে এটা করা যাবে কিনা, করা যাবে। কখন করা যাবে, যখন আপনি জানেন আপনার নাম্বারটা কি। মনে করেন আমি এমন কিছু প্রিন্ট করতে বললাম, আপনাদের বললাম তুমি 12 আর 23 যোগ করো, কিংবা আমি র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিলাম যে এই দুটো নাম্বার যোগ করো, যোগ করে এটা যোগফলকে তুমি প্রিন্ট করো, কিংবা আমি ইউজার ইনপুট নিতে বললাম আপনাকে যে ইউজার ইনপুট নেন, তাহলে ইউজার ইচ্ছা মতো দুটো নাম্বার দিবে, আপনি জানেন না সেই নাম্বার কি। সেই প্রোগ্রামের জন্য যখন আপনি প্রিন্ট করতে যাবেন, আপনি কি জানেন যে আপনাকে কোন আজকে প্রিন্ট করতে হবে, স্টিল এই প্রসেসটা কাজ করবে তখন। হ্যাঁ, যখন আপনি জানেন না আপনি কোন নাম্বারকে প্রিন্ট করবেন, আননোন নাম্বার, তখন আপনার এটা কাজে লাগবে, এই যে ভাগের প্রসেস, তখন আপনাকে ভাগ করে আসতে হবে, আদারওয়াইজ আপনি ওই প্রসেসে যেতে পারেন। আপনারা কি কিছু বুঝতেছেন? আপনাদের চেহারা দেখে আমার মনে হচ্ছে না আপনারা কিছু বুঝতেছেন। হ্যাঁ মিতুল, 3টা নাম্বার, হ্যাঁ এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা প্রিন্ট করার কোড এটা, যেটা এখন দেখাবো। কি করা যাবে, ব্যবস্থাটা কি নেওয়া যায় বলেন তো? হ্যাঁ মানে একটা কোড সেগমেন্ট আর ডেটা সেগমেন্ট আলাদা করে নেওয়া হয়েছে, স্ট্যাকের জন্য 100h পরিমাণ বাইট আলাদা করে নেওয়া হয়েছে, ডেটা ডট ডেটা সেগমেন্ট এর মধ্যে 3টা ভ্যারিয়েবল রাখা হয়েছে, যেহেতু আমরা 3টা নাম্বারের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ফাইন্ড আউট করতে যাচ্ছি,
মোস্ট প্রবাবলি এই কোডটা হচ্ছে ম্যাক্সিমামের কোড। এরপরে হচ্ছে ডট কোড, মানে কোড সেগমেন্ট শুরু হচ্ছে, তারপর মেইন প্রসিজার শুরু হচ্ছে। যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করে আসছিলাম সেগুলোকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আমি এখানে এসে এই দুই লাইনে। এরপর লজিক্যাল পার্ট শুরু হচ্ছে। দেখেন এখান থেকে খেয়াল করেন, কারণ এর আগের অংশ মোটামুটি সব কোডে একই রকম, ঠিক আছে। এখানে আমরা কি করলাম, মুভ ax, b, মুভ bx, b। তার আগে ফ্লো চার্টটা একটু দেখাইনি। মনে করেন আপনি তিনটা নাম্বার কম্পেয়ার করবেন, কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। আমরা ম্যাক্সিমামের কোড লিখবো, তিনটা নাম্বার আছে আপনার। তো 8086 অ্যাসেম্বলি তো আমাদের আসলে ম্যাক্সিমাম ডাবল অপারেন্ট, আপনি ট্রিপল অপারেন্ট লিখতে পারেন না। সোর্স এবং ডেস্টিনেশন থাকে, এর সাথে কিন্তু অন্য কোনো অপারেন্ট থাকে না। আপনি ax bx cx লিখতে পারবেন না, আপনাকে ax bx লেখা লাগবে, ঠিক আছে। মানে add ax bx cx লিখতে পারবেন না কিন্তু। এখন এখানে দেখেন, যখন আপনার তিনটা নাম্বার কম্পেয়ার করতে বলা হয়েছে, আপনি a আর b কম্পেয়ার করলেন প্রথমে। এটা যদি বড় হয় তাহলে পরবর্তী কাজ কি, এর সাথে c কে কম্পেয়ার করা। a b c তিনটা নাম্বার, আপনাকে কোনটা ম্যাক্সিমাম বের করতে হবে, তাহলে প্রথম কাজ কি, a আর b কম্পেয়ার করা। a আর b কম্পেয়ার করে যদি a বড় হয় তাহলে এর সাথে c কে কম্পেয়ার করতে হবে, আর যদি না হয় তাহলে b এর সাথে c কে কম্পেয়ার করতে হবে। এটাই তো। তারপর এর সাথে c কে কম্পেয়ার করে যদি a বড় হয় তাহলে আপনাকে বলতে হবে যে a হচ্ছে তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম। আর যদি c বড় হয় তাহলে বলতে হবে c তিনটার মধ্যে ম্যাক্সিমাম। আর যদি b আর c কম্পেয়ার করে b বড় হয়, তার মানে তখন বলতে হবে b টা ম্যাক্সিমাম। যদি b আর c কম্পেয়ার করে c বড় হয় তাহলে c টা ম্যাক্সিমাম। বিষয়টা তো তাই, এই জিনিসটাই কোডে লেখা আছে। সরি, b বড় হলেই তো তখন b এর সাথে c কে কম্পেয়ার করা হবে। দেখেন এই যে b যখন বড় তখনই তো b এর সাথে c কে কম্পেয়ার করা হবে, নাইলে তো কম্পেয়ারের দরকার ছিল না। যদি a বড় হতো তাহলে a এর সাথে c কে কম্পেয়ার করতাম, b তো কম্পেয়ারের বাইরে চলে আসছে, ঠিক আছে। মনে করেন গেম, আপনাদের একটা গেম দুই স্টেপে করা হচ্ছে, তাহলে দুইজন খেললো, দুজনের সাথে যে জিতলো তার সাথে একজন বস পাবলিককে খেলতে দেওয়া হইলো, এরকমই বিষয়টা, ঠিক আছে। দুইটা করে কম্পেয়ার করতেছি, যেটা ম্যাক্সিমাম হচ্ছে তার সাথে অন্যটা কম্পেয়ার করতেছি। দেখেন এখন মাথা খারাপ হইলে আমি তার জন্য দায়ী না, এদিকে খেয়াল করেন। এক্স এর মধ্যে এ নিলাম, বিএক্স এর মধ্যে বি নিলাম, কম্পেয়ার এক্স বিএক্স, এক্স আর বিএক্স কম্পেয়ার করলাম। আপনাদের আগেও বলছিলাম কম্পেয়ার ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে বিয়োগ করা, কিন্তু বিয়োগ করে বিয়োগ ফলটা এক্স এ পাঠাবে না। কম্পেয়ার আর সাবট্রাক্ট ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য কি, সাবট্রাক্ট ইনস্ট্রাকশন বিয়োগ করে এবং ডেস্টিনেশনের রেজাল্ট আপডেট করে, কম্পেয়ার তা করে না। কম্পেয়ার শুধুমাত্র বিয়োগ করে ফ্ল্যাগ আপডেট করে দেয়, ঠিক আছে। ওই বিয়োগ ফল অনুযায়ী ফ্ল্যাগ আপডেট করে, বাট ডেস্টিনেশনে রেজাল্টটা যায় না। তারপরে বলছে জে এন জেড জে লেভেল। খেয়াল করেন জে এন জেড ইনস্ট্রাকশনটা কখন কাজ করে, মাথায় বাড়ি মারার সময় এসে গেছে। জে এন জেড না, জে এন জি লিখে দিছি না। জেড তার মানে জাম্প ইফ নট গ্রেটার। ডেস্টিনেশন যদি সোর্স থেকে ছোট হয় তখন জাম্প করবে। জে জি জাম্প অন গ্রেটার। ডেস্টিনেশন যদি সোর্স থেকে বড় হয় তখন জাম্প করবে। ঠিক আছে, দেখেন এখন কি হচ্ছে। কম্পেয়ার এক্স বিএক্স, এক্স আর বিএক্স কে কম্পেয়ার করছি, এরপর বলছে জেএমজি জি লেভেল। তার মানে যদি ডেস্টিনেশন কার থেকে ছোট হয়, জেএমজি মানে জাম্প ইফ নট গ্রেটার। আমি কতদিন আপনাদের বলছিলাম যে এই ইনস্ট্রাকশন গুলো সবসময় ডেস্টিনেশনের রেসপেক্টে দেওয়া হয়। নট গ্রেটার মানে ডেস্টিনেশন নট গ্রেটার, ঠিক আছে। তার মানে ডেস্টিনেশন সোর্স থেকে ছোট। ধরেন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো বা এই জাম্পটা হলো, তার অর্থ কি, পরবর্তী লেভেলে যে আপনাকে কি করতে হবে। আপনি জানেন না ওখানে কি লেখা আছে, আপনি এখন বলেন যে কি করা উচিত ওই লেভেলে।
যখন আপনার এ বি কম্পেয়ার করতেছেন, কাজ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড আউট করা। যখন আপনি এ বি কম্পেয়ার করতেছেন, এ বি কম্পেয়ার করে আপনি দেখলেন যে এ বড়, তখন পরবর্তী কাজ কি? সি এর সাথে এ কে কম্পেয়ার করা। ওই জিনিসটা মাথায় রেখে এখন এখানে আসেন। যখন আপনি বলতেছেন জে এন জি জি লেভেল, তাহলে এখানে সোর্সে আছে হচ্ছে বি, ডেস্টিনেশন আছে হচ্ছে এ। জাম্প কখন হবে? এই জাম্প কখন হবে? যখন ডেস্টিনেশন সোর্স থেকে ছোট হবে, এ ছোট হবে, তাই না? বি বড় হবে। তাহলে বি যদি বড় হয় তখনই এই জাম্পটা হবে। এই জিনিসটা কি আপনারা বোঝেন? যদি বি বড় হয় তখনই এই জাম্প হবে, না হলে জাম্প হবেই না, তাহলে পরবর্তী লাইনে চলে যাবে। তাহলে বি যদি বড় হয় তাহলে বি এর সাথে কাকে কম্পেয়ার করতে হবে? সি কে। দ্যাট মিন্স এই যে লেভেলে জাম্প করতে বলা হয়েছে সেই লেভেলে অবশ্যই বি আর সি কে কম্পেয়ার করা হচ্ছে বা কম্পেয়ার করতে হবে। দেখেন এই যে দেখেন এখানে এক্স এর মধ্যে বি লোড করছে, বি এক্স এর মধ্যে সি লোড করছে, করার পর এই দুইটাকে বি আর সি কে এখানে কম্পেয়ার করতেছে। জেজি দিয়েও করা যাবে, সেম জিনিস, জেজি দিয়েও করা যাবে। এটা বুঝায় দেয়, আপনাদের এটা হোমওয়ার্ক দিয়েও বাসা থেকে করে আনবেন। জেজি দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। ওদের ওই যে এ সেকশনকে করাইছি, ওদের হোমওয়ার্ক দিয়ে দিছিলাম, ওরা করে আনছে, পারছে, আপনারাও পারবেন। তাহলে নিচে যে এই যে জি লেভেলে যে কি হবে? বিআরসি কম্পেয়ার করবে। তাহলে এখানে কম্পেয়ার হচ্ছে বিআরসি এর, কারণ এক্স এর মধ্যে বি নিছে, বি এক্স এর মধ্যে সি নিছে। এই রেজিস্টারগুলো কিন্তু ফিক্সড না, আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারেন, জাস্ট লজিক ঠিক থাকলেই হলো। এখন বিআরসি কম্পেয়ার করলো বললো জেএমজিএফ লেভেল। এখন একটু খেয়াল করেন, এই জাম্প হবে তার অর্থ কি? কে বড়? সোর্স বড়, দ্যাট মিন্স সি বড়। পোলাপান জেএমজি কখন জাম্প করে? যখন সোর্স বড় হয়। বিসি উপরে তো এবি কম্পেয়ার করে, এই যে এখানে এবি কম্পেয়ার করে এই লাভ দিয়ে জাম্প করে এখানে আসলাম, জাম্প করে, ঠিক আছে? তাহলে এখানে সি বড়, তার মানে যে লেভেলে এখানে যেতে যেতে বলতেছে সেই লেভেলে যে কি সিএক্স কে প্রিন্টিং করতে হবে আপনাকে, কারণ সিএক্স এ তো সি তো ম্যাক্সিমাম, তাই না? আপনি আগে এ আর বি কম্পেয়ার করে আসলেন, কম্পেয়ার করে প্রথম জাম্পটা কখন হলো? যখন আপনার বিটা বড় হচ্ছে তখন প্রথম জাম্পটা হলো। তারপর বি আর সি কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে যদি সি বড় হয় তাহলে সেকেন্ড জাম্পটা হইলো। এখন তাইলে আপনাকে সিটাই তিনটার মধ্যে ম্যাক্সিমাম, তাহলে সিটাকে ম্যাক্সিমাম হিসেবে আপনাকে ডিক্লেয়ার করতে হবে, সিটাকে প্রিন্ট করে দিতে হবে। দেখেন কি করা হয়েছে, সি কে ডিএক্স এর মধ্যে দেওয়া হয়েছে, তারপর বলছে জেএমপি জে লেভেল। এইখানে কিন্তু কোনো কন্ডিশনাল জাম্প ইউজ করেনি, এখানে আনকন্ডিশনাল জাম্প ইউজ করছে, মানে এই জাম্পটা করতেই হবে তাকে, কোনো অপশন নাই। জেএমপি যখন দেয়া হবে তাকে জাম্প করতেই হবে, কোনো অপশন নাই। কেন? জেএমপি যে লেভেলে পাঠানো হলো, যে লেভেলটা কি প্রিন্টিং এর লেভেল। এখানে ওই যে দেখেন আগে আমরা 10 দিয়ে ভাগ করে যেভাবে প্রিন্ট করছি না, এই যে বিএল এ 10 নিলাম, তারপরে 10 দিয়ে ভাগ করলাম, একটু আগে নাম্বার প্রিন্টিং দেখালাম না যে 68 কে প্রিন্ট করার জন্য কি করা হচ্ছে, 10 দিয়ে ভাগ করে 6 আর 8 এ, সেম প্রসিজার এখানে ভাগ করা হচ্ছে। বুঝতে পারলেন জিনিসটা? এখন তাহলে আমি প্রিন্টিং এর বিষয়টা আর বলতেছি না, উপরের লজিকটুকু বোঝাচ্ছি। দেখেন মনে করেন এই জাম্পটা হয় নাই, এই জাম্পটা নাই হতে পারে। এই জাম্পটা কখন হবে? যখন সোর্স ডেস্টিনেশন থেকে বড় হবে, তাই না? সোর্স ডেস্টিনেশন থেকে বড় হলে এই জাম্পটা হবে। যদি ডেস্টিনেশন বড় হয়ে যায়, হতেই তো পারে ডেস্টিনেশন বড়, তখন তো এই জাম্প হবে না। তখন কি করতে হবে? পরবর্তী কাজ কি? হ্যাঁ বাবা, পরের লাইনে তো যাইতে হবে, সেটা বুঝতেই পারছি। পরের লাইনে আপনাকে কি করতে হবে এটা জানতে চাচ্ছি। আপনি এ বি কম্পেয়ার করলেন, জাম্প হলো কখন? যখন বি বড় হচ্ছে তখন জাম্প হলো, কারণ আমরা বলছিলাম সোর্স ডেস্টিনেশন থেকে বড় হলে জাম্প করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে, আমরা ইনস্ট্রাকশনে দিছি জেএনজি। ওকে, তাহলে সোর্স ডেস্টিনেশন থেকে বড় হলে জাম্প করলো, তখন আমরা বি এর সাথে আবার জি লেভেলে যে বি আর সি কে কম্পেয়ার করলাম। কিন্তু যদি বি বড় না হয়, যদি এ বড় হয়, তাহলে তো এই জাম্পটাই হবে না। তখন আপনাকে কি করতে হবে? এর সাথে সি কে কম্পেয়ার করতে হবে না? এ আর বি এর মধ্যে যদি এ বড় হয়, তাহলে পরবর্তী কাজ কি? এর সাথে সি কে কম্পেয়ার করা। তো এ এক্স এ এই আছে, দেখেন বি এক্স এ তখন সি নিছে পরবর্তী লাইনে যে, কারণ এই লাইন যদি এই জাম্পটা না হয় তাহলে তো প্রোগ্রাম কন্ট্রোল অটোমেটিক্যালি নিচের লাইনে চলে আসবে। এখানে এসে বিএক্স এ সি নিল, আর এক্স এ অটোমেটিক্যালি এই যে আগে থেকে এ ছিল, এখন এক্স আর বিএক্স কম্পেয়ার করলো, মানে এ আর সি এর কম্পেয়ার হচ্ছে। তারপরে বললো জেএমজিএফ লেভেল।
তাহলে এ আর সি এর কম্পেয়ার হলো, এই জাম্পটা কখন হবে? যখন সোর্স বড় হবে, ডেস্টিনেশন যখন ছোট হয় তখন জেএমজি জাম্পটা হয়, তাই না? সোর্স বড় হলে জাম্প হবে, দ্যাট মিন্স সি বড় হলে জাম্প হবে। তো সেই সি কে প্রিন্ট করার ব্যবস্থা করতে হবে, তার মানে সি সবার মধ্যে ম্যাক্সিমাম। তো এফ লেভেলে ওই কাজটাই করা হয়েছে। দেখেন সি কে ডিএক্স এ নেওয়া হয়েছে, তারপরে জাম্প যে লেভেল বলা হয়েছে, যে লেভেলটা হচ্ছে প্রিন্টের লেভেল। না, আপনি যে কোনো জায়গায় লেভেল ক্রিয়েট করতে পারেন, আপনি জাম্প ইনস্ট্রাকশন দিতে পারলে হলো ঠিকঠাক মতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো নাম দিবা লেভেলটা, এখানে এখন একটা লেভেল ক্রিয়েট করা হয়েছে, এই লেভেলটা। হ্যাঁ, যেখানে টোটালি ওই যে 10 দিয়ে ভাগ করে আপনারা একটু আগে নাম্বার প্রিন্টিং করলেন, ওইভাবে প্রিন্ট করা হয়েছে নাম্বারটা। হ্যাঁ, আপনি এখন এখানে নাম J1 দিয়ে দেন, কোনো সমস্যা নাই তো। বুঝলেন বিষয়টা? নাম আপনার যা মন চায় আপনি দিবেন, কোনো সমস্যা নাই। কোডের লজিক ঠিক থাকলেই হলো। আপনাদের সমস্যা হয়েছে কি, এগুলো আপনাদের হাতে কলমে আমি করাইতে পারতেছি না। আপনারা এখানে আমি বলতেছি, আপনারা দেখতেছেন, বাট